কেন বৃষ্টি হয়ে এলে তুমি আমার জীবনে, মেঘ হয়েছিলাম ভালো একলা ভুবনে। আজকে আমি আমিন খান যতটুকু হয়েছে এই চলচ্চিত্রের মাধ্যমে হয়েছি। মনে হয় যদি আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে একটু একটু চেষ্টা করি, 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের ফিল্ম আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। একটা দেশের শিল্প সংস্কৃতি কিন্তু বিশাল একটা অ্যাসেট, সেখানে চলচ্চিত্রের একটা বিশাল পার্ট। এই পার্টটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে, এটা আমি চলচ্চিত্রের মানুষের এটা খুবই কষ্টদায়ক আমার জন্য। অভিমান যে একদমই ছিল না তা কিন্তু না, অতটা হৃদয়বান মানুষ আমি না, অনেক বেশি আবেগেরও প্রয়োজন। তো এগুলো কোনোটাই আমার নেই। যার আলোচনা থাকবে তার সমালোচনা থাকবে। পৃথিবীতে কোনো মানুষই ফেরেশতা না। অনেকেই আছে দেখি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমালোচনা করেন, কিন্তু ইলেকশনে দাঁড়ান না। 2 থেকে 2.5 কোটি টাকার উপরে ছবি বানালে এটা রিস্কে চলে যাবে। ওই উজবেকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, এখান থেকে অ্যাওয়ার্ড এনে কি লাভ যদি আপনার ছবি হাউসফুল বোর্ডটা সিনেমা হলের সামনে না থাকে? কোনো ভ্যালু নাই। দর্শক, নিউজ 24 এর অন স্পট আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভম। আজকে আমার অতিথি হিসেবে আছেন এমন একজন মানুষ যিনি বাংলা চলচ্চিত্রের দিকপাল, হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রতিনিয়ত, আমাদের সকলের প্রিয় অভিনেতা আমিন খান। ভাইয়া, অন স্পট আড্ডায় আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইব কেমন আছেন, কেমন দিনকাল কাটছে? আই এম অলওয়েজ ফার্স্ট ক্লাস। দিনকাল আমার সবসময় ইনশাল্লাহ ভালো কাটে, কারণ ভালো পজিটিভ চিন্তা করার চেষ্টা করি, তো এই জন্য ভালোই কাটে। এখনকার সময়টা আর একটু বেশি রঙিন যাচ্ছে কিনা? কারণ গত 24 ঘন্টা ধরে যদি বলি, এখন সোশ্যাল মিডিয়া জুড়ে, গণমাধ্যম জুড়ে একমাত্র আমিন খানের নিউজ আসলে ছয়লাভ হচ্ছে। সেই জায়গা থেকে সবকিছু মিলে একটু বেশি আনন্দদায়ক মনে হচ্ছে কিনা? বেশি আনন্দ তো লাগারই কথা, অস্বাভাবিক কিছুই না, কিন্তু তার সাথে আবার অনেক বেশি নিজেকে খুব চিন্তিতও মনে হচ্ছে যে আমি কি সেই এক্সপেকটেশন পূরণ করতে পারবো কিনা, বা কি হবে। দেখা গেল যারা দর্শক আছেন অনেক আশা করে আছেন, সে আশাটা পূরণ করতে পারবো কিনা। তবে আমার সত্যি কথা বলি, আমার 100% আমার দিক থেকে আমি চেষ্টা করব দর্শকদের সেই চাহিদা পূরণ করবার। আমি চাই যে, সত্যি কথা আমার জন্য না, আমি চাই আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটা ভালো কিছু হোক, সবাই মিলে আমরা একটা ভালো কিছু করার চেষ্টা করি। কারণ একটা দেশের শিল্প সংস্কৃতি কিন্তু বিশাল একটা অ্যাসেট, হ্যাঁ, সেখানে চলচ্চিত্রের একটা বিশাল পার্ট। এই পার্টটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে, এটা আমি চলচ্চিত্রের মানুষের এটা খুবই কষ্টদায়ক আমার জন্য। আমি চেষ্টা করব, আমি আশা করব যারা দর্শক আছেন এবং যারা চলচ্চিত্রের সংশ্লিষ্ট আছেন, মিডিয়ার কর্মীরা আছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, প্লিজ 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 আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এই চলচ্চিত্র বাঁচাতে। অনেকেই বলছিল যে আসলে আমিন খান কি অভিনয়ের প্রতি অভিমান করেই এতটা দূরে কিনা, কিংবা এই ধরনের স্ক্রিপ্ট তার কাছে আসেনি বলেই কি তিনি এতটা অভিনয়ের বাইরে কিনা। সবকিছু মিলে অবশ্যই কি এমন কোনো জিনিস পেল কিনা যেটা অভিমান ভাঙিয়ে এসে আবার হচ্ছে চলচ্চিত্রে আবার ফিরছে? সবকিছু মিলে যদি আপনার কাছে জানতে চাই, কি এমন মুখ মানে অভিমান যে একদমই ছিল না তা কিন্তু না। সত্যি কথা বলি, অভিমান তো অবশ্যই ছিল, সেটা নিজের প্রতি নিজের অভিমান বা বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তবে অভিমান অনেক সময় দেখা গেল অনেক সময় বরফও গলে যায়। তো আমার কাছে যখন গল্পটা আসলো, আমি পুরো গল্পটা প্রায় 1.5 ঘন্টা ধরে শুনলাম। শোনার পর আমার কাছে ফিল হয়েছে, না হয়তো আমার জন্য একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, চ্যালেঞ্জ গ্রহণ করতে আমার সবসময় ভালো লাগে, এটাই তো মজা। আমি এই জন্য এই গল্পটা করার, আর ইকবালও ইয়াং, ভালো কিছু করার দেখলাম আগ্রহ আছে প্রচণ্ড রকম। আর প্রডিউসার জাহাঙ্গীর সাহেবও দেখলাম যে একটা ভালো ছবি বানানোর জন্য তারও প্রচণ্ড রকম নেশা। তো যখন দেখলাম যে না, এরকমই দরকার আমার, এই জন্য আমি ইন হয়ে গেলাম এটার সাথে। আমিন খানকে তো আমরা এর আগে বিভিন্ন ধরনের চরিত্রে দেখেছি। হিরো দেখেছি, অ্যান্টি হিরো দেখেছি, প্রতিবাদী ক্যারেক্টার দেখেছি, রোমান্টিক দেখেছি, অ্যাকশন দেখেছি। মানে প্রত্যেকটা জনরায় আসলে তার পদচারণা ছিল। নতুনভাবে যে যারা আবির্ভাব ঘটছে, সেখানে আসলে দর্শক তাকে কীভাবে দেখবে? চমক ডেফিনেটলি আছে, এটা আমি এতটুকু বলতে পারি, চমক অবশ্যই আছে। তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব, আমার যতটুকু অভিনয়ের দক্ষতা বা ক্ষমতা বা যাই যতটুকুই আছে, সামান্য যতটুকু বলি, এটা আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। এখন বাকিটা দর্শকরা হয়তো বিবেচনা করবেন। আগে কেন রাজি হননি? রাজি হন না অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ ছিল যে ভালো কোনো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না। তাছাড়াও আমি এখন যে প্রফেশনের সাথে আছি, এখানেও সময় বের করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আমার জন্য। আর তারপর আরেকটা জিনিস চিন্তা করলাম যে না, আমরা যদি সবাই এগিয়ে না আসি, এই যে চলচ্চিত্র এখন যে দিকে রান করছে, এখান থেকে আসলে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, একদমই ডিফিকাল্ট হয়ে যাবে। আজকে আমি আমিন খান যতটুকু হয়েছে চলচ্চিত্রের মাধ্যমে হয়েছি, তাই না? তা আমার চোখের সামনে চলচ্চিত্র এভাবে শেষ হয়ে যাবে, আমরা চেয়ে চেয়ে দেখবো, এটাও আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার দ্বারা সম্ভব না, বা আমাকে
নিজের দায়বদ্ধতার একটা জায়গা আছে। তো দেখি না, আমার দিক থেকে আমি সামান্য চেষ্টা করি, বাকি সবাই যারা আছেন প্রত্যেকে যদি আমরা নিজেদের দিক থেকে একটু চেষ্টা করি, আমার মনে হয় এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব বেশি কঠিন হবে না এবং খুব বেশি সময়ও লাগবে না। আমার তো মনে হয় যদি আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে একটু একটু চেষ্টা করি, 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের ফিল্ম আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। গুলশানের চামেলি সিনেমাটা নিয়ে প্রেস কনফারেন্সে যেভাবে এই ধরনের উন্মাদনা ছিল, আপনাদের উপস্থিতি এবং অনেক বলবো যে একসময় দাপিয়ে বেরিয়েছে যারা একসঙ্গে অভিনয় করে, সেই বলবো সেই জুটিটাগুলো আবার একসঙ্গে হচ্ছে। আপনি যেমন সানি ভাই, বিশা ভাই আছে, আরও শিবাশানু সাহেব দেখলাম, আরও অনেকে আছে সঙ্গে নতুনরা যোগ হচ্ছে। রোজনা ম্যাম অনেকদিন পরে ফিরলেন আসলে। এই যে বলবো যে একটা মিলন মেলা, বলবো সিনেমা শুরু হওয়ার আগে একটা মিলন মেলার মতো একটা পরিস্থিতি মহরতেই হয়ে গেল, এটা নিয়ে যদি একটু জানতে। এইটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে এটা আমি মানে ভিতর থেকে বলতে পারবো না যে আসলে ছবির ইউনিটটা হচ্ছে একটা ফ্যামিলির মতো। যখন এখানে একটা ফ্যামিলি বন্ডিং হয়ে যাবে না, তখন একটা ভালো প্রোডাক্ট এখান থেকে অবশ্যই আসবে। আমার কাছে প্রথম দিনই মনে হয়েছে সব আর্টিস্টরা যেরকম একটা নিজেদের মধ্যে একটা মনে হচ্ছে যেন অনেক দিনের পুরনো বন্ধু সব এক হয়ে যায়, তখন একটা নস্টালজিক কাজ করে, ঠিক তেমনই কাজ করেছে ওই দিনকে। এবং সবার মধ্যে দেখলাম না যে চেষ্টা আছে যে না আসলে আমাদের একটা ভালো কিছু করতে হবে, এই তাগিদটা সবার মধ্যেই দেখলাম ওদিনকে। শুধু ছবির সাথে যারা এসছে তারা না, এখানে মিডিয়ার যারা সাংবাদিকরা এসেছিলেন, অনলাইন অফলাইন, এবং বিভিন্ন প্রডিউসার ডিরেক্টর যারা এসেছিলেন এবং চলচ্চিত্রের সাথে যারা সম্পৃক্ত, এই ছবির সাথে না, তাদেরও দেখলাম একই সবারই চিন্তা চেতনা যে না আসেন আমরা সবাই মিলে একটা ভালো কিছু করার চেষ্টা করি। আমার মনে হয় এই চেষ্টাটা যদি অব্যাহত থাকে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনাদের উপস্থিতি যেমন এই সিনেমাটাকে আরো উজ্জীবিত করেছে নির্মাতা ইকবাল সাহেব, ওনাকে নিয়ে বিভিন্ন সময় ওনার অনেক ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে নানান সময় বিতর্ক সৃষ্টি করেছে। সেই জায়গা থেকে একটা পক্ষ সোশ্যাল মিডিয়াতে অনেক সময় তাকে নানাভাবেই সমালোচনা করে তার সিনেমা নিয়ে, অনেক কিছু নিয়ে, আর সেটা নিয়ে হয়তো অনেকে বলছে যে ইম্প্যাক্ট এটাতেও হয়তো সিনেমাটা করতে পারে। স্বাভাবিকভাবে আপনারা হয়তো অনেক কিছু চোখ এড়ায় না, সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই। যার আলোচনা থাকবে তার সমালোচনা থাকবে, যার আলোচনা নাই সে ভ্যালুলেস। পৃথিবীতে কোনো মানুষই ফেরেশতা না, যে কাজ করবে তার সমালোচনা হবে, যে কাজ করে না তার কোনো সমালোচনা নয়। সো ইকবাল কাজ করছে, ইকবালের সমালোচনা থাকবেই। ফেসবুক, এটা তো কোনো ব্যারিয়ার নেই, প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে তার ওপিনিয়ন ব্যক্ত করার। তো সো কারো তার কাছে ভালো লাগতেও পারে, কারোটা ভালো নাও লাগতে পারে। তো সো এটা নিয়ে আমি অতটা চিন্তিত না। আমি যেটা চিন্তিত সে তার কাজটা ঠিক মতো করছে কিনা, সে ডিরেকশনটা ঠিক মতো দিচ্ছে কিনা, সে ছবি বানাচ্ছে কিনা। মন্দার বাজারে বা মানুষ ছবি বানাতে আগ্রহ যেখানে হারিয়ে ফেলছে, সেখানে সে ছবি বানানোর চেষ্টা করছে, তাই না? এটাই তো তার, আমি মনে করি যে অনেক বড় একটা পাওয়া। হিরো হিসেবে দেখবে নাকি অন্য কোনো ক্যারেক্টারে দেখবে গুলশানের চামেলিতে? হিরো মানে কি? হিরো হচ্ছে সমাজের একটা প্রতিচ্ছবি, যে প্রতিচ্ছবির মধ্যে সাধারণ মানুষ তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। হিরো মানে যে লম্বা, দেখতে সুন্দর 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 চুল, খুব সুন্দর নাচবে, এটা না। ওর মধ্যে সমাজের চিত্রটা দেখতে হবে। তা আমি সে ধরনেরই একটা ক্যারেক্টারের চিন্তা করছি বা করার চেষ্টা করবো। এখানে হচ্ছে কি 3টা মেইন ক্যারেক্টার আছে, একটা হচ্ছে বাঁধন, একটা হচ্ছে মধুমিতা, এবং একটা আমি চেষ্টা করছি। 3টা ক্যারেক্টারই অসাধারণ। আমি যদি ফিমেল হতাম তাহলে এই 2টার যে কোনো একটা ক্যারেক্টার আমি অবশ্যই করতাম। মানে 3টা ক্যারেক্টারই কোনোটার চেয়ে কোনোটা কম না, 3টা ক্যারেক্টারই হিরোইটিক ক্যারেক্টার। হ্যাঁ, তো এইটা হচ্ছে সবচেয়ে মজার জিনিসটা, হাড্ডাডে এবং এন্ড না হওয়া পর্যন্ত, একদম এন্ডের হয়তো মিনিট খানেক আগে যায় অনেক কিছু ক্লিয়ার হয়, এর আগে কিছুই রিভিল হয় না। ছুটে এটাই সবচেয়ে মজা লাগছে আমার কাছে। এখানে অনেকে মিন করতেছে গুলশানের চামেলি মানে আমাদের ঢাকা শহরের গুলশান, নট দ্যাট। গুলশান মিন্স হচ্ছে একটা ফুলের বাগান, গুলশানকে মিন্স করা হয় ফুলের বাগান। চামেলি হচ্ছে একটা ফুলের নাম, এইটা হচ্ছে শাব্দিক অর্থ আর কি। হ্যাঁ, অনেকে মনে করছে আমাদের গুলশানের চামেলি, বিভিন্ন রকম কথা মার্কেটে দেখছি, অনেক ধরনের প্রেডিকশন করেছেন, কিন্তু না, টোটালটা এটা একটা সাসপেন্স থ্রিলারের মতন গল্প। সেটা দর্শকদেরও আসলে অন্য ভাবে রাঙাবে যখন প্রেক্ষাগৃহে আসবে। ভাই, যদি এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাই, আমরা মাঝে মাঝে আমিন খানের কাছ থেকে কিছু চমকপ্রদ বিষয়গুলো দেখতে পাই বা কোনো কন্টেন্ট পাই, আর তেমনই হচ্ছে যদি এই আমরা যেমন একটা মেঘলা একটু ওয়েদারে বসে আছি, কয়েকদিন আগেই দেখলাম যে একটা হুট করে আমিন খানের একটা গান, তিনি বাইক থেকে নেমে আসছেন, এবং যদিও এটা এআই নির্ভর ভিডিওস, কিন্তু গানের কথা, সুর বা লেখা সেটা আমিন খানের, যে তিনি দুর্দান্ত অভিনয় করেন, সুদর্শন একজন অভিনেতা বা নায়ক বলি, বাইরেও যে তিনি দুর্দান্ত লেখেন, মানে তার কথা, সেটা নিয়েও দর্শক নানানভাবে প্রশংসা করছিল। আপনার হয়তো চোখ এড়ায়নি, এইটা যে একটু প্রথমে যদি জানেন। আসলে লেখালেখির অভ্যাস আমার অনেক আগে থেকে, এটা হয়তো অনেকে জানেন, আমি বলিও না কাউকে। আমার ছোট ছোট মানে স্ক্রিপ্ট, টিভিসি, ওবিসি লিখেছি বেশ অনেকগুলো, প্রায় 40-42টার উপরে আমার ছোট ছোট স্ক্রিপ্ট আছে, এবং সেগুলো অন এয়ারও হয়েছে। তো কখনো গান লেখার সাহস দেখায় না, এটা আসলে অনেক কঠিন একটা কাজ আমি মনে করি। অতটা হৃদয়বান মানুষ আমি না। গান লিখতে গেলে প্রচুর হৃদয়বান হতে হয়, মানে ভাষা সম্পর্কে অনেক জ্ঞান থাকা প্রয়োজন, অনেক বেশি আবেগেরও প্রয়োজন। তো
চেষ্টা, এগুলো কোনোটাই আমার নেই। তো হঠাৎ করে জানি না, ওদিন সকালবেলা হাঁটছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখে কেন জানি মাথার মধ্যে হুট করে 2টা লাইন গুনগুন করে এসে বললো। কিন্তু আমি গান যে লিখবো এই উদ্দেশ্যে আসিনি, 2টা লাইন কবিতার ছলে আসলো। তাই বলে লাইন 2টা তো বেশ ভালোই, দেখি না চেষ্টা করে হয় কিনা। 4 লাইন খুব শর্টলি হয়ে গেল, 2-3 মিনিটের মধ্যেই 4 লাইন হয়ে গেল। কিন্তু পরের লাইন আর আসে না, আর আসে না, আর আসে না। ও মাই গড, প্রায় 6-7 ঘন্টা লাগছে পরের লাইনগুলো আনতে। চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, আমার কাছে ভালোই লেগেছে। কেন বৃষ্টি হয়ে এলে তুমি আমার জীবনে, মেঘ হয়েছিলাম ভালো একলা ভুবনে। দারুণ গানও আপনি আসলে। জঘন্য জঘন্য, আমার গানের গলা অসম্ভব বাজে। দেখা যাবে পরবর্তী কোনো সিনেমা আমরা আমিন ভাইয়ের গানও বেড়ে যাচ্ছে। কোনো দরকার নেই। যখন গানটা লিখলেন ভাবি প্রথমে কি বলেছিল বা শোনার পরে? ভাবে বলে কি, তুমি কাকে নিয়ে গানটা চিন্তা করে লিখেছো? সত্যি করে বলো, কাকে নিয়ে চিন্তা করে লিখেছো? হ্যাঁ, আমি সত্যি তোমাকে নিয়ে চিন্তা করে লিখেছি। সেভ অ্যান্সার। অনেক এক্সাইটেড, অনেক excited। আমার চেয়ে বেশি এক্সাইটেড তারা। আমার কিডসরা তো মারাত্মক রকম এক্সাইটেড। গানটার মিউজিক করাতে আমার বড় ছেলে এবং ছোট ছেলে ফারহান এবং ঈশান দুজনেই হেল্প করেছে মারাত্মক রকম। আমার ওয়াইফকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে শুনাইনি, কমপ্লিট হওয়ার পর তাকে দেখাইছি। শি ইজ ভেরি মাচ খুবই ভেরি এক্সাইটেড। ভাই যদি এবার একটু যেহেতু সংসারের কথা হচ্ছিল, একটু জানতে চাই, আপনার 2টা সন্তান, আসলে 2টা ছেলে সন্তান, দুটাই মার্শাল্লাহ আমরা দেখেছি যে না দেখলেও বাংলাদেশের এমন কেউ নাই যে দেখা বাকি আছে। আর সবকিছু মিলে তাদের আসলে ধ্যান ধারণার কি, চিন্তাধারা কি? বাবা তো একজন সুপার হিরো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবার স্টারডমটা দেখছেন, সব কিছু মিলে তারাও কি আসলে এই প্রফেশনের প্রতি ইনভলভ হবেন? বাবা হিসাবে আমিন খান যেটা চায়, যে আমি প্রথম যেটা চাবো তারা যেন তাদের লেখাপড়াটা ঠিক মতো শেষ করে, এটা আমার 1 নম্বর চাওয়া। হ্যাঁ, তারপরে যদি তারা প্রফেশন হিসাবে যেটাই নিক না কেন সেখানে আমার কোনো সে নেই, কিন্তু ডেফিনেটলি সে প্রফেশনটা যেন ভালো, মানে কি বলে সেটাকে, যে সৎভাবে উপার্জন করতে পারে, এই ধরনের কোনো প্রফেশন ডেফিনেটলি আমি সাজেস্ট করব। আর যদি অভিনয় প্রফেশনের কথা বলি, যদি তারা আসতে চায় আসবে, মোস্ট ওয়েলকাম, এটা আমি বাধা দেবো না তাদের। এই তো সমস্যা হয় কি, অভিনয় শুধু আমার ছেলে না, প্রত্যেকটা মানুষের মধ্যে অভিনয়ের একটা পোকা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সেটা শুধু যে আমি অভিনয় করি বলে আমার ছেলের মধ্যে থাকবে সেটা না, প্রত্যেকটা মানুষের মধ্যেই টুকটাক থাকে অভিনয় করবার। তারাও তার বাইরে না, তাদের ইচ্ছা থাকে, হয়তো আমার ভয়ে প্রকাশ করতে পারে না তারা। কারণ আমার প্রথম কথা হলো, বাবা তোমরা আগে লেখাপড়া শেষ করো, এর আগে কোনো কিছুই না, কোনো কিছুই না। ছোটটার একটু ছিল অ্যাটেড করার, বেশ কয়েকটা টিভিসি করছেও, তারপর বলছে আন্না অনেক হয়েছে, এবার লেখাপড়া করা। না না না, এগুলো বললো না, এগুলো বললো এগুলো মাথা নষ্ট হয়ে যাবো। একটা ছোট এক্সপিরিয়েন্স জানতে চাই। ওর যখন ইন্টারভিউ করলাম আমি, বা আমার ভালো মনে আছে, হুট করে ওর যে চার্মনেস বা ওর কথা বলা, যে ফ্লুয়েন্টলি কথা বলে এবং রাগ ঢাক না রেখে হয়তো বাবাকে নিয়ে এইভাবে বলে, তো সেই জায়গা থেকে ওই ইন্টারভিউটা আমার হিউজ পরিমাণ দর্শক দেখেছেন এবং ভালোবাসায় রাঙিয়েছেন। এরপরে যদি কোনো মিষ্টি মধুর ঘটনা বা এরপর মানে ওই ইন্টারভিউটা সত্যি কথা বলি, মানে আমিও কখনো ভাবিনি যে এই পরিমাণে ভাইরাল হবে ইন্টারভিউ। আমি বাংলাদেশে যেখানে, আমি মনে আছে বেশ কিছুদিন আগে আমি একদম সিলেটের শেষ সীমানার দিকে বিয়ানীবাজার ক্রস করে অনেক দূর যাচ্ছিলাম, তো ওখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা যখন পার হচ্ছে টোলে আমাকে বলছে, টোল দেওয়ার জন্য গাড়ি দাঁড়িয়েছে, যখন টোল নেওয়ার সময় আমাকে দেখছে যারা টোল নিচ্ছে, দেখে আমাকে সালাম দিয়ে বললো, আমি আপনার ছোট ছেলেটা কেমন আছে? আমি না অবাক হয়ে তাকিয়ে রইলাম, আমি কেমন আছে কিচ্ছু জিজ্ঞেস করে না, আপনার ছোট ছেলেটা কেমন আছে? তখন বুঝলাম যে না, ভিডিওর ক্লিপটা আসলেই এই পর্যন্ত যখন আসছে ম্যাসিভ। এবং আমাকে রিকোয়েস্ট করে বললো যে আমি ওর সাথে যদি একটু ভিডিওতে কথা বলায় দেন, আমি সাথে সাথে ওর সাথে একদম ভিডিও কলে ওর সাথে কথা বলাই দিচ্ছি। এবং আমার পিচ্চিটাও দেখলাম খুব এক্সাইটেড, হ্যাঁ, তার একজন ফ্যান দেশে শেষ প্রান্তে পেয়েছে। এবং যখন কথা বলা শেষ হয়ে গেল, আমাকে বললো, আমি আপনি জানেন আপনার টোল লাগবে না। আমি না অবাক হয়ে গেলাম, আমি বাবা ছেলে কি বড় হয়ে গেল না, ছেলের সৌজন আজকে বাবা টোল ফ্রি হিসাবে যাচ্ছে। এরকম অনেক মজার মজার ঘটনা ঘটে ওকে নিয়ে। আরেকটা মজার ঘটনা, বেশ কিছুদিন আগে আমি ফ্যামিলি নিয়ে দেশের বাইরে যাচ্ছিলাম, তা আমি যখন প্লেনে বসছি, সিটে বসছি, তো পেছন থেকে এক ভদ্রলোক খেয়াল করেছে যে আমি আমার বাচ্চা নিয়ে যাচ্ছি। ও ওনার ফ্যামিলিকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, এই আমার সামনের সিটে আমিন খান আসছে বুঝছস, আর ওই যে সাথে ওনার ওই টেকনা পোলাটা আছে, চিনছো না টেকনা পোলাটা? আমি শুনে হাসতে হাসতে নাই, ও দুনিয়ার দুষ্টু, দুনিয়ার দুষ্টু। টিভিসিতে দেখেছিলাম যে আসলে ওরে বাপ রে বাপ, মারাত্মক দুষ্টু, মারাত্মক দুষ্টু।
ওকে নিয়ে যখন আমি প্রথম টিভিসি শুট করি, ফার্স্ট টিভিসি যেটা করি, ওটার মধ্যে আমি অভিনয় করিনি। তো ও 2টা শর্ট দিয়ে এসে বলতেছে, পাপা আমি আর পারবো না, আমি এখন ঘুমাবো। আমি বলছি, বাবা প্লিজ শর্ট দাও, তুমি ঘুমায় থাকলে এখন তো শর্টের টাইম চলে যাবে। তো বলে তুমি তাহলে আমি একটু পা টিপে দাও, তাহলে আমি শর্ট দিব। তো ওর অনেকক্ষণ পাটা টিপে দিলাম, তারপরে সুন্দর করে শর্ট দিল। প্রচন্ড দুষ্টু, বাপরে বাপ। স্টারডাম কিনা জানি না, দুষ্টুমিটা খুব ভালো ক্যারি করে। চলচ্চিত্র আগে যে এফডিসিতে আমরা যে দেখতাম যে পরিমাণ কর্মব্যস্তময় সময় ছিল, এখন মাঝে মধ্যে পিকনিক কিংবা শিল্পী সমিতির নির্বাচন বা বিশেষ কোনো প্রোগ্রাম ছাড়া খুব একটা দেখা যায় না সিনেমা বা সিনেমার কাজ খুব একটা নেই। হয় না। কেমন লাগে সবকিছু মিলে যদি জানতে চাই? ডেফিনেটলি খারাপ লাগে, এটা খারাপ না লাগার কোনো কারণই নাই। মানে এখন এফডিসিতে মাঝে মধ্যে গেলে মনে হয়, সত্যি কথা বলি, যে শ্মশান বা গোরস্থানে গিয়েছি এরকম ফিল হয়। হ্যাঁ, এটা আমাদের কারণেই হয়েছে, এটা অন্য কারো দোষ দিব না, এটা আমাদের জন্য, আমরা এটার সাথে যারা সম্পৃক্ত আছি ওনাদের কারণে এটা হয়েছে। ঠিক আছে, কার জন্য হয়েছে, কি জন্য হয়েছে, আমরা এখন সেই আলোচনায় না গিয়ে যদি এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেদিকে ফোকাস করলে আমার মনে হয় সেটা আরো বেটার হবে। প্রচন্ড রকম চলচ্চিত্রে আমি যদি ফিল করি, প্রচন্ড রকম শিল্পী সংকট আছে, চলচ্চিত্রের শিল্পী সংকট। যে শিল্পীদেরকে মানুষ নিজের টাকা দিয়ে টিকিট কেটে দেখবে, সেই শিল্পীদের সংকট আছে প্রচণ্ড রকম। মূল স্ট্রিমের যে মূলধারার যে চলচ্চিত্র, যেটা সাধারণ মানুষের চলচ্চিত্র, যেটা দেখে মানুষ বিনোদিত হয়, সেই চলচ্চিত্রের শিল্পী সংকট আছে। এখান থেকে নতুন শিল্পী সংগ্রহ করতে হবে প্রচুর পরিমাণে। যে দেখেন, আমি ওই কালকে না পরশুদিন হিসাব করলাম, আমি কাজ করেছি এরকম প্রায় 65 থেকে 70 জন শিল্পী নাই, 65 থেকে 70 জন শিল্পী নেই, চলে গেছে, মানে পৃথিবী থেকে চলে গেছেন তারা। একটা বিশাল সংকট। কিন্তু এইসব শিল্পীরা ছিলেন চলচ্চিত্রের পিলার, এক একজন পিলার। একটা হিরো হিরোইন কিন্তু মেইন না, ওনাকে হিরো হিরোইনকে সারাউন্ড করে যেসব শিল্পীরা থাকেন, অনেকে বলে যে সহশিল্পী, আমি সহশিল্পী বলবো না, এরাই হচ্ছে মেইন পিলার চলচ্চিত্রের। এই পিলারগুলো এখন একদমই নাই, যে জন্য একটা ছবির গল্প দাঁড়াচ্ছে না, স্ট্রংলি গল্প দাঁড়াচ্ছে না। তা আমি অনুরোধ করব আমার ছোট্ট জ্ঞানে একটা জিনিস, যে আমি যেমন নতুন মুখের মাধ্যমে এসেছি, এরকম আমাদের এখন নতুন চলচ্চিত্রের জন্য শিল্পী প্রয়োজন, কিন্তু সেটা একদম আনকরা নতুন না। এটা কিভাবে করা যায়, আমি দিন হঠাৎ মাথায় আসলো, সরকার থেকে দেখা যায় প্রত্যেক বছর অনুদানে প্রচুর পরিমাণ ছবি দেওয়া হয়, অন্তত 15 থেকে মিনিমাম 10টা থেকে 15 থেকে 20টা ছবি অনুদানে দেওয়া হয়। সেখানে একটা ক্রাইটেরিয়া থাকে যে এফডিসি থেকে মিনিমাম একটা টেকনিক্যাল সাপোর্ট নিতে হয়, এটা ক্রাইটেরিয়াতে থাকে। এই সাপোর্টটা না নিলে এটা পাবে না, এবং ওইখান থেকে নিলে তাহলে এফডিসির লোকজনরাও তাহলে এখানে কাজ করার সুযোগ পায়। ঠিক তেমনি আমরা যদি এখানে একটা যে অভিনয়ের যতগুলো স্কুল আছে বাংলাদেশে, বা বিভিন্ন অর্গানাইজেশন আছে যেখানে অভিনয় শেখানো হয়, সেই সব থেকে যারা সার্টিফাইড অভিনয় শিল্পীরা রয়েছেন, তাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয়, যেরকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া যায়, এরকম অর্গানাইজেশন থেকে প্রত্যেক ছবিতে মিনিমাম 20 থেকে 30% শিল্পী কাজ করতে হবে, তাহলে আপনি অনুদানটা পাবেন না। তাহলে হবে কি, এই নতুন শিল্পীরাও কিন্তু কাজের একটা স্কোপ পাবে, এবং সেই সাথে সাথে চলচ্চিত্রের জন্য কিছু শিল্পী মিনিমাম, আমি মনে করি এরকম যদি 2 বছর আমরা রান করি, ভালো একটা মিনিমাম 60 থেকে 70 জন শিল্পী এখানে আসবে, নতুন শিল্পী পাবো, যাদের দিয়ে আমাদের চলচ্চিত্রের যে পিলার ক্যারেক্টারগুলো, এগুলো অনেক মজবুত হবে, অনেক স্ট্রং হবে, এবং সাথে সাথে কিন্তু কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। আমার মনে হয় এটা ডিসিশন নিয়ে এখন খুব জরুরি হয়ে পড়ছে, কারণ তাহলে নতুন শিল্পী এবং ট্রেন্ড অফ শিল্পী কিন্তু তারা ওইখান থেকে যারা কোর্স কমপ্লিট করা বা সার্টিফিকেট প্রাপ্ত যারা, তাদেরকে যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু মানুষ অভিনয়কে পেশা হিসেবের প্রতি আগ্রহ প্রকাশ করবে বেশি। যেটার কারণে আপনারা যেভাবে আমরা যেভাবে কিন্তু একদম যদি আনকরা নতুন মুখের মাধ্যমে নেয়, সেটা হয় কি, ওই জায়গাটা ফিল করতে পারবে না এই টাইমের মধ্যে, কারণ ওকে বিল্ড আপ করতে করতে আরো 4-5 বছর সময় লেগে, আরো ইনভেস্ট করতে হবে এর পিছনে। আমি মনে করি এখনই এই জিনিসটা করা উচিত। শিল্পীদের যে আমাদের চলচ্চিত্রের যে শিল্পী, তাদের প্রতিনিধিত্ব ডিভাইডে কারা হচ্ছে না আসলে? এটা শুধু আমি বলি, এটা শুধু বাংলাদেশের চলচ্চিত্রের একার না, এটা আমাদের সারা বাংলাদেশের সামাজিক অবস্থান যদি আপনি লক্ষ্য করে থাকো, দেখবা প্রত্যেকটা জায়গায় প্রতিনিধিত্ব কারা করছে, প্রত্যেকটা জায়গায়। শিল্পী সমিতি তো ছোট্ট একটা বাউন্ডারির ভিতরে, ছোট্ট একটা জায়গায়, কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব কারা করছে গত অনেক দিন ধরেই। প্রত্যেকটা জায়গায় একটা জিনিস দেখা যায়, আমাদেরই ভুল হয়, সেটা হচ্ছে কি, আমরা ইমোশনকে বেশি প্রাধান্য দেই, সম্পর্ককে বেশি প্রাধান্য দেই, আমরা দূরে দেখতে পাই না, এই জন্য এগুলোকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের সাবকন্টিনেন্টে এটাই সমস্যা হয়ে যায়। হয়তো এর মাঝেও কখনো কখনো কেউ বেরিয়ে আসে, এই কখনোর জন্য আমরা অপেক্ষায় থাকি, হঠাৎ হয়তো কদাচিৎ হয়ে থাকে। সমাজের আশেপাশের যে অবস্থা, ওর থেকে আমরা বাইরে না, ওখানেও যেমন হয় এখানেও তেমনই হয়। আগে শিল্পীরা কাজ করতে সমিতি নিয়ে আলোচনা হতো কম, এখন শিল্পীরা কাজ করে না, সমিতি নিয়ে আলোচনা হয়।
বেশি। একটা আলোচনার টপিকস দরকার, তো মানুষকে এটাও হতো না যদি এত ইউটিউব এত অনলাইন চ্যানেল না থাকতো, তারাও তাদের ভিউ বাড়ানোর জন্য যার তার সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছে, যার তার সামনে মাইক্রোফোন নিয়ে ধরছে। সে কি এই সমিতিকে রিপ্রেজেন্ট করে বা শিল্পী সমাজকে রিপ্রেজেন্ট করে কিনা, তার অভিজ্ঞতা তার গ্রহণযোগ্যতা কি আছে, কোনো কিছু বাছ বিচার না করে 10টা ক্যামেরা 10টা মাইক নিয়ে তার মুখ থেকে একটা এমন কিছু কথা বের করার চেষ্টা করছে যেটা ভিউ বেশি হচ্ছে। উনি হয়তো 10 টাকা বা 500 টাকা ইনকাম করলো, কিন্তু চলচ্চিত্রের এবং সার্বিকভাবে চলচ্চিত্রের ভাবমূর্তি সারা বিশ্বের কাছে 5,000 কোটি টাকার ক্ষতি করে ছেড়ে দিল। সে হয়তো 500 টাকা ইনকাম করলো, কিন্তু 5,000 কোটি টাকা শেষ হয়ে গেল। এবারে যে শিল্পী সমিতি নির্বাচন, সেখানে গিয়েছিলেন, ভোট দিয়ে বের হয়ে গিয়েছিলেন, এবারে এক্সপিরিয়েন্সটা যদি একটু জানতে চাই, ভোটার কেমন দেখলেন? আমি ইলেকশন সবসময় এনজয় করি, সত্যি কথা প্রচণ্ড এনজয় করি ইলেকশন। যখন কেউ ফোন দেয় ভাই আমাকে ভোট দিয়ে আচ্ছা দিব, এই জিনিসটা আমি প্রচণ্ড এনজয় করি, আমি খুব মজা পাই। আর এবারও এনজয় করেছি। কেউ যদি না দাঁড়ায়, কাউকে না কাউকে তো দাঁড়াতে হবেই, তাই না? আমরা শুধু মুখে সমালোচনা করব এটা তো না। আমি তো দাঁড়াইনি, কেউ না কেউ তো দাঁড়াবে। তাদের মধ্যে থেকে যারা বেস্ট তারাই তো দাঁড়াবে। তো সো আমরা যারা অনেকেই আছে দেখি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমালোচনা করেন, কিন্তু ইলেকশনে দাঁড়ান না। দাঁড়াতে হবে, আসতে হবে। হার জিত সবারই থাকবে রে ভাই। না, শিল্পী সমিতিতে ফেরার মানে শিল্পীদের এই যে আনাগোনা তো ডেফিনেটলি অবশ্যই পদচারণাতেই তো মুখরিত হয়ে ওঠে, এটাই তো স্বাভাবিক। তাদের তো একটা স্কোপ লাগবে, তাই না? যেসব শিল্পীদের নাম বললেন প্রত্যেকেই নিজ নিজ জায়গায় খুবই ভালো অবস্থানে আছেন। হ্যাঁ, শিল্পীরা কিন্তু সত্যি কথা বলি, তারা এই যাদের নাম বলেন প্রত্যেকেই আসতে চায়, প্রত্যেকেই কাজ করতে চায় এখানে, কিন্তু সেই কাজের সুযোগটা তাদের করে দিতে হবে। তারা কি এসে এখানে খালি ঘোরাফেরা করবে, তারপর কয়েকটা ইন্টারভিউ দিয়ে চলে যাবে? তাদের তো কাজের সুযোগ করে দিতে হবে। সুযোগ করে দেন, তারা অবশ্যই আসবে, অবশ্যই কাজ করবে। মাঝে মাঝে দেখি আমিন খান সেই হ্যাংলা পাতলা অবুঝ দুটি মোড়, আবার মাঝে মাঝে দেখি যে আমিন খান মদ দিয়ে ভাত খাচ্ছেন, আবার দেখি যে আমিন খান লয়ার হয়ে অন্যায়ের প্রতিবাদ করছেন, আবার দেখি আমিন খান পুলিশি চরিত্র নিয়ে মানে সমাজের যেই বিধ্বস্ত রূপগুলো সেটা তুলে ধরছেন জনগণের সামনে, যেটা আগে মানে হতো, যেটা এখন হচ্ছে কিন্তু প্রতিবাদ হচ্ছে না। এই যে বাস্তবিক যে চিত্রগুলো, আমিন খানের প্রায় 200-এর উপর চলচ্চিত্র, মোস্ট অফ দ্য ফিল্মে তিনি এই ক্যারেক্টারগুলো প্লে করেছেন এবং মানে সমাজের বাস্তব চিত্রটা সামনে তুলে ধরেছেন, যে কারণে আমিন খানকে হয়তো মানুষ এখনও সে সুপার হিরো জায়গায় বা ওই জায়গাটায় ভালোবাসেন, যদিও এত বছর চলচ্চিত্র নেই। কি মনে হয় আপনার? মানুষ তার মন থেকে যেটা করতে চায় সমাজের জন্য, প্রত্যেকটা মানুষের কিন্তু সমাজে দুর্নীতি হোক বা অব্যবস্থাপনা হোক সেটার প্রতিবাদ করতে চায়, কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থার কারণে বা তার ক্ষমতার কারণে সে করতে পারে না। সেটাই তার পর্দায় যখন একটা কেউ করে তখন তাকে ভালোবাসে। এটাই একটা সাধারণ মানুষ, সাধারণ দর্শক চায়। একটা সাধারণ মানুষ কিন্তু চায় তার প্রেমিকাকে নিয়ে কোথাও গিয়ে একটু গান করবে, কিন্তু সে হয়তো তার গানের গলা নেই, সে পারতেছে না করতে, সে হয়তো নাচ করতে পারে না, সে ওইটার প্রতিফলন স্ক্রিনে দেখতে চায়। যখনই সাধারণ মানুষের ক্যারেক্টারগুলো তাদের মনের চাওয়াগুলো আমি করেছি, এই জন্য মানুষ মনে রাখে। কিন্তু এখন দেখা যায় যে অনেক ধরনের এমনভাবে ছবিগুলো বানানো হচ্ছে যে আমাদের না আছে, আমাদের সংস্কৃতির সাথে যাচ্ছে, ওভারলোডেড হয়ে যাচ্ছে, আমাদের কালচারের সাথেও মিলছে না, আমাদের যারা দর্শক তাদের সাথেও অ্যাডজাস্ট হচ্ছে না। হয়তো আমরা পার্শ্ববর্তী কোনো দেশের ওভারলোডেড কিছু আমরা এক্সপোজ করতে চাচ্ছি। এটাতে না দুইটা ক্ষতি হচ্ছে কি, এই ওভারলোডেডগুলো এক্সপোজ করতে যে অতিরিক্ত বাজেট ব্যয় হচ্ছে, হ্যাঁ, যে বাজেটটা কোনো অবস্থাতে আমাদের দেশের মতন এই ছোট মার্কেট থেকে এখান থেকে উঠানো সম্ভব না। যে যত কথাই বলো, কোনো অবস্থাতে উঠানো সম্ভব না। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, বিগত 7-8 বছর 10 বছরে যত ছবি বলতেছে যে সুপার হিট হয়েছে, বাম্পার হিট হয়েছে, সেই প্রডিউসারটা কিন্তু দ্বিতীয় ছবি আর বানায় নাই। দিন শেষে 5-6 মাস পর যখন বোঝা যায়, যে যখন শীট টান দেয় যে কত টাকা ব্যবসা হয়েছে, তখন দেখা যাচ্ছে আলটিমেটলি ব্যবসা হয়নি, ওই টাকাটা আসতেছে না। তো সো বাংলাদেশের মার্কেট বুঝতে হবে কত টাকার মার্কেট, এখানে কত টাকা ফিডব্যাক আসে। এইখানে খুব বেশি হলে আপনি একদম সুপার বাম্পার হিট, আপনি 2 থেকে 2.5 কোটি টাকার উপরে ছবি বানালে এটা রিস্কে চলে যাবে, 100% রিস্কে চলে যাবে। আপনি যত চাপাবাজি করেন না কেন, 100% রিস্কে চলে যাবে। আপনার দৃষ্টিতে 3 কোটি ধরলাম, যদি 3 কোটি আপনাদের সিনেমা এর বেশি বাজেট ক্রস করলে সেটা হুমকির মুখে, 100% হুমকির মুখে চলে আমাদের যাবে। দেশের এখন যিনি লিডিং পজিশনে আছে সেটা না, আমি কোশ্চেনে যেতে চাই না, এটা যার ইথিক্স। হয়তো XYZ রেমুনেশনটা ওই পর্যায়ে নিচ্ছেন, সেই ক্ষেত্রে বাজেটটা নিশ্চয়ই 8-6-7 কোটি 8 কোটিতে থেমে যাচ্ছে। আলটিমেটলি
মানে ব্যক্তিগত হয়তো অনেক কিছু লাভ হচ্ছে, আলটিমেটলি ইন্ডাস্ট্রির কোনো লাভ হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে? ওভার বাজেটের ছবি বানালে কোনো অবস্থাতেই ইন ফিউচারের জন্য ভালো হবে না। এই ওভারলোডেড ফিল্মগুলো মার্কেট হয়তো 10টা বানালে একটা চলবে, কিন্তু ওই 10টা প্রডিউসার কিন্তু চলে যাবে মার্কেট থেকে, তারা কোনোদিন ছবি বানাবেন। এবং আপনি দর্শকের চয়েসটা এমন জায়গায় নিয়ে যাচ্ছেন সেখান থেকে সে আর নামতে পারছে না। এই জিনিসটা একটা খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায় মাঝখানে কিন্তু এই ট্রেন্ড চালু হয়েছিল আজ থেকে 8-10 বছর আগে। এরকম একটা ট্রেন্ড চালু হয়েছিল যে এরকম হাই বাজেটের ছবি হচ্ছে, আর্টিস্টরাও হিউজ পরিমাণে টাকা নিচ্ছে, আর্টিস্টরা ভ্যানে ছাড়া যায় না, ভ্যানে ছাড়া বসে না, এরকম প্রচুর নিউজ দেখছি। 1 বছর এরকম খুব চলছে, তারপরে যখন আর টাকা ব্যাক হচ্ছে না, সব প্রডিউসার চলে গেলে। প্রডিউসার কিন্তু অরিজিনালি ওই দেশের ছিল না, সব বাইরের প্রডিউসার ছিল। সবাই এসেছিল কিন্তু দেখতেছে ফিডব্যাক হচ্ছে না। এখন সমস্যা তারা পড়ছে কি, দর্শকের চুজ হয়ে গেছে বিগ বাজেটে, এখন আর লো বাজেটের ছবি তারা একদমই দেখতে চাচ্ছে না, এবং একদমই খুবই বাজে অবস্থা সেখানে। আমাদের মতন অবস্থা হয়ে গেছে অলমোস্ট। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, মার্কেট যে পরিমাণে আছে এটার উপরে অ্যানালাইসিস করে আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করেন, এবং অবশ্যই আমাদের দেশের সাধারণ মানুষের পছন্দ যেটা সেটা দিয়েন। নিজের পছন্দ কিছু ব্যক্তির পছন্দ প্রাধান্য দিয়েন না। ওই উজবেকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান এখান থেকে অ্যাওয়ার্ড এনে কি লাভ যদি আপনার ছবি হাউসফুল বোর্ডটা সিনেমা হলের সামনে না থাকে? কোনো ভ্যালু নাই। মাঝে মাঝে দর্শকদের একটা বলবো যে চাওয়া বা আগ্রহ আপনার দৃষ্টি হয়তো এড়াবে না। বিশেষ করে এই দৃষ্টিটা আরও বেশি প্রখর হয়েছিল যখন আপনি এবং শাকিব ভাই দেখলাম যে একটা বিজ্ঞাপনের মাধ্যমে বা আপনাদের কোলাবোরেশনের মাধ্যমে এসেছিলেন সামনে, এবং সারা বাংলাদেশ বলবো যে নড়ে গিয়েছিল একটু, যে একসঙ্গে আবার আসবে কিনা বা এই সময় এসে, কারণ আপনারা নিজেদেরকে যেভাবে ধরে রেখেছেন, যদিও পরবর্তীতে সেটা ক্লিয়ার হয়েছে, তবে এই আকাঙ্ক্ষাটা দর্শকের এখনো রয়ে গেছে। এবং তবে আমি মনে করি দর্শকের আকাঙ্ক্ষাটা একদম মানে অযাচিত না। আমি আর সাকিব খান যে কয়েকটা ছবিতে একসাথে কাজ করেছি, প্রত্যেকটা ছবি ম্যাসিভ হিট হয়েছে। প্রত্যেকটা ছবি, ফুল নেব নষ্ট নেব, তারপর ঠেকাও মাস্তান, বাঁচাও দেশ, এরকম অনেকগুলো ছবি আমরা একসাথে, তারপরে উত্তেজিত, অনেকগুলো ছবি আমরা একসাথে করেছি। এবং হি ইজ এ ভেরি নাইস গাই। কাজ করতে গেলে বোঝাই যায় না যে আমরা দুজন আলাদা জগতের বা অন্য কোথাও। খুবই একসাথে কাজ করে অনেক মজা আছে, এবং টোটাল ইউনিটটাই তখন অনেক মজায় থাকে। দেখা যাক, ডেফিনেটলি এরকম যদি কোনো প্রজেক্ট আসে বা কোনো গল্প যদি এরকম হয় অবশ্যই করব, এবং আমি মনে করি যে সাধারণ দর্শকের সেই চাহিদাটা অবশ্যই পূরণ করব। এবং এরকম যদি প্রজেক্ট হয়, আমার মনে হয় যে এখন সময় এসছে, কারণ তাহলে একটা হয়তো কিছু একটা মুভমেন্ট, নতুন একটা মুভমেন্ট ক্রিয়েট হবে। একদম শেষ, আবারও শেষ করতে চাই যাবার আগে, গুলশানে চামেলি আসছে, খুব শীঘ্রই হয়তো শুটিংয়ে ঢুকবেন। যে দর্শকরা দুদিন অপেক্ষায় ছিল আমিন খানকে বড় পর্দায় দেখার, তাদের যে আবেগ, ভালোবাসা, অনুভূতি, সেটার হয়তো একটু হলেও আমিন খান মানে শুরু করতে পারছে। নিশ্চয়ই একের পর এক আমরা তাকে সেই অবশ্যই চেষ্টা করব একের পর এক কাজ দেবার। যদি কাজ আসে, সুযোগ আসে, অবশ্যই করব, না করার কোনো কারণই নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।